অবসর নিয়ে আমি আমার গ্রামের বাড়ি মধুপুরে বসবাস করছি। তারপর থেকে স্কুলের নাম অনেকবার শুনেছি, স্কুল এবং কলেজ। আর 2023 সালের শেষ ভাগে এসে নিজেরা হরিখালিতে একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করতে যেয়ে আমরা এই স্কুলের সাথে আরও সম্পৃক্ত হয়েছি। বিশেষ করে বর্তমান প্রধান শিক্ষক তথা অধ্যক্ষ জনাব সাইদুর রহমান সাহেবের সাথে আমার একটা সখ্যতা বা যোগাযোগ তৈরি হয়। তখন থেকেই আমি চাইছিলাম যে কোনো উপায়ে হোক একদিন এই স্কুলে আসবো। ওনাকে আমি বলেও রেখেছিলাম যে আপনাদের যে কোনো একটা অনুষ্ঠান আমাকে বলবেন, আমি যাবো যদি বাড়িতে থাকি। তো আমি শামসুল ভাই বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম। তারপরে শুনলাম কি অনুষ্ঠান, শুনলাম যে এখানে এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষারম্ভ শুরু হলো, শিক্ষারম্ভের বিষয় শুনে ভালো লাগলো। মনে করলাম যে এই অনুষ্ঠান মিস করা যাবে না। তারপরে থেকে ভাবছি যে এখানে এসে কী বলবো। আমি বলা শুরু করার আগে শুরুতেই আমি জানতে চাচ্ছি যে এখানে নতুন যারা শিক্ষার্থী তারা কে কোন স্কুল থেকে এসেছে। এখানে আল কোরআনের কেউ আছে কিনা, আল কোরআন একাডেমি মধুপুর, বিদ্যাময়ীর কেউ আছে কিনা, শালিকা উচ্চ বিদ্যালয়ের কেউ আছে কিনা, একজন। তারপরে কালাইয়াটার প্রতিভার কোনো ছাত্রী আছে কিনা, আর সব আপনাদের স্কুলে দেখানি সুকাইনগরে আছে, দেখানি সুকাইনগর। আর কে কোন জায়গায়, এই এলাকায় যাদের বাড়ি তারা এখানে আছে। মোট ভর্তি হয়েছে এখন অনেকে এখানে ভর্তি হয়ে হয়তো নিজেদেরকে হতভাগা ভাবতে পারে। এটা প্রথমে একটা হতাশা এলেও আসতে পারে। আমি যখন খুলনায় ছিলাম, খুলনায় মহানগর ডায়রেক্টর ছিলাম 2016-17 সালে। সেই সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম আইন বিভাগ খোলা হয়। আইন বিভাগ খুলে প্রথম বর্ষে 40 জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। আইন বিভাগের যিনি প্রধান ডক্টর মঈনুদ্দিন, তিনি ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাই, আমার পরিচিত। উনি একদিন এসে বললেন যে দাদা, একদিন একটু আমার ইউনিভার্সিটিতে যেতে হবে, আমাদের ছাত্রছাত্রী যেগুলো ভর্তি হয়েছে এরা সব হতাশ হয়ে গেছে। তারপরে আমি বললাম ঠিক আছে যাবো তোমার ইয়েতে। আবার ওই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন তখন ফাইকুজ্জামান, ডক্টর ফাইকুজ্জামান, তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার কিছু জুনিয়র। তিনিও একদিন ফোন করলেন যে দাদা আপনাকে একটু আসতে হবে। তাই বললাম যে কবে আপনার ডেট করেন, আমরা যাবো। একদিন শনিবার আমাদের কোর্ট বন্ধ। আমি একা না, আমার সহকর্মী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও কয়েকজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ অতিরিক্ত মহানগর ডায়রেক্টর আরও কিছু অফিসার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তাদের নিয়ে গেলাম। গিয়ে ওই 40 জন যে ছাত্রছাত্রী ছিল নয় খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তাদের কাছে প্রথম শুনলাম তাদের বডি ল্যাঙ্গুয়েজ আছে না, একটা বডি ল্যাঙ্গুয়েজ বোঝো, শারীরিক ভাষা, যে একটা নিষ্ক্রিয় ভাব, একটা হতাশ ভাব সবার মধ্যে। বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে স্ট্রং। আমার শরীরে যত অসুস্থতায় থাক, মন যত খারাপই থাক, আমার কিন্তু উৎফুল্ল ভাব যদি না থাকে তাহলে এটা কিন্তু মানুষের মনের প্রকাশ ঘটে মুখে। তাই দেখি সবার মুখ কালো কালো, কেউ কথা বলে না। এখানে এসে আমার অবশ্য অতটা হতাশ লাগেনি, বডি ল্যাঙ্গুয়েজ অতটা হতাশাগ্রস্ত মনে হয়নি। অবশ্য সবার ল্যাঙ্গুয়েজ বোঝারও উপায় নেই, কারণ এখন পর্দার কারণে অনেকেরই, কারণ মুখ না দেখলে পরে বোঝা যায়। আমরা মনের ভাষাটা পড়ে নিলাম। তারপরে আমরা 6 জন জজ গেছিলাম, আমি সিনিয়র, আমার জুনিয়র নিয়ে গেছিলাম। আমরা 6 জন জজ একে একে কথা বললাম। ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, তারপরে ডিপার্টমেন্টের টিচারদের সহ ডক্টর মঈন ছিলেন। কথা বলে আসলাম। আমরা গেলাম হলো বৃহস্পতিবার বিকাল 3টার দিকে।
তারপরে অনুষ্ঠান শেষ, মানে মাগরিবের নামাজের সময় তখন আমার বক্তৃতা শেষ হয়েছে, ভাইস চ্যান্সেলর সাহেব বক্তৃতা করছেন, তখন আজান হলো, অনুষ্ঠান শেষ হলো। অর্থাৎ আমরা দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতো কথা বলেছি, মানে আমরা সবাই মিলে। তারপরে ফলাফল অন্যরকম। ফলাফল যে 40 জন ছাত্রছাত্রী ছিল তারা অন্যান্য সাবজেক্টে যাওয়া বা অন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যারা চিন্তা করছিল, তারা কিন্তু সেই চিন্তাটা বাদ দিয়ে তারা সেই বিশ্ববিদ্যালয়ে থেকে গেল। তাদের মধ্যে এখন অনেকে জজ হয়েছে, আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে আমার ফেসবুকে সংযুক্ত আছে, অনেকে আমাকে আমাদের সেদিনের বক্তব্যের জন্য, সেদিনের আমাদের অংশগ্রহণের জন্য অনেক কৃতজ্ঞতা জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। আমি আজকে যারা এখানে, যদি কারো মনে কোনো হতাশা থাকে যে আমরা এইরকম পল্লী, নিভৃত পল্লীর একটা স্কুলে কলেজে ভর্তি হলাম, আমরা কেন আরেকটু ভালো শান শৌকত বগুড়া না হলেও সোনাতলা বা বালুয়াহাট যদি ভর্তি হতে পারতাম তাহলে ভালো হতো। আমি বলবো যে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। শিক্ষা প্রতিষ্ঠান নির্ভর করে শিক্ষকের উপর। শিক্ষক যদি ভালো হয়, শিক্ষক যদি ভালো থাকেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান শহরের চেয়ে গ্রামে ভালো। শহরে কোলাহল, প্রতিদিনে এক এক দিন এক একটা সমস্যা। আমাদের দেশে সমস্যার শেষ নেই, আমরা সবাই জানি। রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, কত কি সমস্যা। তাহলে এই যে মহেশপাড়ায় এই সমস্যাটা কিন্তু অত সহজে এসে স্পর্শ করবে না। আমরা তারপর শহরের পরিবেশ, এই যে কালো ধোঁয়া, তারপরে গাড়ির হর্ন, শব্দ দূষণ, তারপরে অ্যাক্সিডেন্ট, কত যে হ্যাজার্ড। শহরের জীবন খুব ভালো জীবন নয়। আমি কিন্তু শহরের জীবন অনেক দিন ছিলাম। শহরের জীবনে আমি 31 বছর চাকরি করেছি বিভিন্ন শহরে। প্রথম আমি 3 বছর, 1.5 বছর, 2 বছর উপজেলায় কাজ করেছি, দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তারপরে আমি কিন্তু শহরের জীবনেই ছিলাম। সে শহর ছেড়ে আমি যেদিন আমার রিটায়ারমেন্ট হয়েছে তারপর দিনই আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি। আমার মনে হয় যে আমি ভালো আছি। আমি তাই বলে আমি বসে থাকি না। আমিও সৃষ্টিশীল কিছু কাজের সাথে জড়িত আছি। বাড়িতে আমার অসংখ্য লোকজন আসে যারা আইনগত পরামর্শ নিতে আসে। উকিলের কাছে গেলে তারা মন গড়া পরামর্শ পায়, টাকা পয়সা খরচা হয়। আমার কাছে কারণ টাকা পয়সা লাগে না। প্রতিদিন সকালে আমার 5 থেকে 10 জন লোককে পরামর্শ দিতে হয়। শুধু সকালে না, আমি যেখানে যাই সেখানে লোকজনকে আমার লিগ্যাল অ্যাডভাইস দিতে হয়। পাশাপাশি আমরা এই মান্নান স্কুল অ্যান্ড কলেজ এর ইয়েতেই দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে হরিখালির মতো জায়গায় মেয়েদের জন্য আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই। মেয়েদের জন্য আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান সব সময় সব জায়গায় প্রয়োজন। আমি এই পর্যায়ে আসলে ওইদিকে বক্তব্য দিতে গেলে এইদিকে আমার অডিয়েন্স হবে, সে তারপরেও আমি সংক্ষিপ্তভাবে বলি। এই মহেশপাড়ার মতো জায়গায় এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে 25 বছর আগে গড়ে উঠেছে। এটা যদি না গড়ে উঠতো তাহলে মহেশপাড়ায় মেয়েদের মধ্যে যে শিক্ষা, এর বোধহয় 50% এখন হতো না। এখন মেয়েরা অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত নিশ্চিন্তে তারা লেখাপড়া করতে পারছে। এটা একটা সৌভাগ্য। এইটাকে তোমাদের একটা সুযোগ এবং সৌভাগ্য হিসেবে মনে রাখতে হবে। আর কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু ভালো শিক্ষকের খোঁজ করবেন। যদিও এখন এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ, যারা শিক্ষক হিসেবে আসছেন বাইরে থেকে, বাইরের শিক্ষক কিন্তু এখানে এসে মন বসাতে পারবেন না। এমনকি সোনাতলা থেকে এলেও মনে হয় তাদের মনটা একটা উড়ু করবে, এই একটা নিচু হয়ে গেল একটা গ্রামের ভিতর। এখানকার মজা যদি পায়, এখানকার টাটকা মাছ, টাটকা বাতাস, এই মজা যদি কেউ পায় ভুলবে না। কিন্তু এরকম মজা নেওয়ার মানুষের অভাব আছে। আমরা এখন আমরা চাকচিক্যময় জীবন পছন্দ করি, যেটা কিন্তু অন্তঃশ্বাস করি। আসল জীবন কিন্তু আমাদের গ্রামীণ জীবন। আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কার উপর? অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষির উপর। এই কৃষি কারা করে? কৃষকেরা করে। তারা কোথায় থাকে? তারা গ্রামে থাকে। আর অর্থনীতির কিছুটা যোগান দিচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর।
সে গার্মেন্টস সেক্টরে কাজ করে কারা? তারা এই গ্রাম বাংলার মহিলারাই মূলত এর মূল চালিকা শক্তি। কাজেই আমার মনে হয় যে এখানে যারা আমরা ভর্তি হয়েছি, আর আমি নিজের কথা বলি, আমি হরিখালী প্রাইমারি স্কুলের ছাত্র, হরিখালী হাই স্কুলের ছাত্র। হরিখালী কিন্তু তখন এরকম ছিল না, এবং পরবর্তীতে আমি সোনাতলা নাজির আক্তার কলেজের ছাত্র। নাজির আক্তার কলেজে আমার মনে আছে যে আমি প্রথমে ভর্তি হইনি, আমার এসএসসি রেজাল্ট আশানুরূপ হয়নি, ইমপ্রুভমেন্ট দিব সেটা বোধহয় 4-5 মাস সময় যায়। তারপরে আমি ভর্তি হই। আগে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, আমি ইন্টারমিডিয়েটে যাই আর্টসে ভর্তি হলাম। আমার রোল নম্বর হল 4-5 মাস পরে, মানে আমরা আর্টসে বোধহয় সব মিলিয়ে আমার পরেও ছাত্রছাত্রী এসছে 20 জনের বেশি হয়নি। সায়েন্সে ছিল, সায়েন্সে কমার্সে অল্প কিছু ছিল, সায়েন্সে সব মিলিয়ে বোধহয় 100 বা 120 জনের মধ্যে ছাত্র ছিল। সেটা হচ্ছে আমি বলছি 77 সালের কথা। আমি 79 সালে পরীক্ষা দিয়েছি। 77 সালে আমি সায়েন্স চেঞ্জ করে আর্টসে ভর্তি হলাম। অল্প সংখ্যক শিক্ষার্থী, কিন্তু শিক্ষার্থী কম হলে কি হবে? পড়াশোনার মনোযোগটা হচ্ছে আসল। তখন কিন্তু সোনাতলা নাজির আক্তার কলেজের অবস্থা ছিল বেসরকারি। তোমার এই এখনকার যে মহেশপাড়া এই যে স্কুল কলেজ, যেটার নাম নিয়ে আবার একটু চলছে, নাম কি নাম বলবো এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমি এই স্কুল কলেজ চলছে, এর যে অবস্থা কিন্তু ভালো ছিল না সোনাতলা কলেজে, কিন্তু শিক্ষকরা ছিলেন। আমি এখনো শ্রদ্ধা করে স্মরণ করি যে আমি সোনাতলা নাজির আক্তার কলেজে পড়ার সময় যেরকম শিক্ষক পেয়েছি, আমি আমার সারা জীবনে প্রাইমারি হাই স্কুল এবং ইউনিভার্সিটি কোথাও এরকম আন্তরিক শিক্ষক আর পাইছি। আমাদের কমার্সের স্যার আমাদেরকে ইংরেজি পড়িয়েছেন, কমার্সের স্যার আর্টসের ইংরেজি পড়িয়েছেন, আমার এক্সট্রা ক্লাস করেছেন, এক্সট্রা ক্লাস। তারপরে ইতিহাসের দুইজন স্যার আমাদের ইংরেজি শিখিয়েছেন। ইংরেজির বেস, ইংরেজিটা খুব ভালো করে শেখা দরকার উচ্চ শিক্ষার জন্য। ইংরেজির খুবই প্রয়োজন, অঙ্করও প্রয়োজন। সব সাবজেক্টে কোনোটা আমি অবহেলা করতে পারি না, তবে ইংরেজিটা বেশি করে ভালো করে শিখতে হবে। সেই ইংরেজির বেসটা আমার ইন্টারমিডিয়েট পড়ার সময় গড়ে ওঠে, এবং আমি 79 সালের পরীক্ষায় আমি ইংরেজিতে বোর্ডের মধ্যে বেশ রেকর্ড সংখ্যক নম্বর পেয়েছিলাম। আমি দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। আমি তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তখন ইংরেজিতে আমাদের ভর্তি পরীক্ষা ছিল না। এখন যে কম্পিটিশন, আমি ভাবতেই পারি না, এখনকার কম্পিটিশনের কথা ভাবতে পারি না। আমি ইংরেজি আমাদের ভর্তি পরীক্ষা দিতে হয়নি, ইংরেজি আমি ফর্ম উঠিয়েছিলাম। আমি ইংরেজিতে আমি দ্বিতীয় হয়েছিলাম রাজশাহী বোর্ডের ভিতরে। আমার ওই ইংরেজির নম্বরের উপরে আমাদেরকে ফর্ম দিয়ে দিচ্ছিল ভর্তি। যাই হোক, শেষ পর্যন্ত আমার ইংরেজিতে ভর্তি হওয়া হয়নি। আমি পরে আইনে ভর্তি হয়েছিলাম। আইন পাশ করে কিছুদিন ওকালতি করেছি। তারপরে 79 সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে জজ হিসেবে, সহকারী জজ হিসেবে যোগদান করি। 31 বছর চাকরি করার পর আমি জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে রিটায়ার করি। আমি মধুপুর গ্রামের ছেলে হয়ে হরিখালী হাই স্কুলে সোনাতলা নাজির আক্তার কলেজে পড়ে যদি একজন জেলা জজ হতে পারি, জেলা জজ হওয়া ভালো কথা, বড় কথা, কিন্তু জেলা জজ না হলেও কিন্তু ভালো হওয়া যায়। যেমন শিক্ষকতা করা, যেমন আমার ছোট থেকেই আমার মনে একটা আশা ছিল। আমি অনেক অনুষ্ঠানে বলেছি, যখন জব ছিলাম তখন বলেছি যে আমার শিক্ষক হওয়া হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল। আমার বাড়িতে আমার বাবা ছিলেন ডাক্তার, পল্লী চিকিৎসক, আর কাকা ছিলেন হাই স্কুলের টিচার, শামসুল ভাই বললেন ইংরেজি শিক্ষক হরিখালী হাই স্কুল। তা আমি ছোটোবেলা থেকেই তাদেরকে দেখে শিক্ষক হওয়ার একটা আমার মনোবাসনা ছিল, ডাক্তার হওয়ার না, শিক্ষক হওয়ার। যাই হোক, এ বয়সে এসে রিটায়ারমেন্টের পরে আমার এই বাসনা কিছুটা হলেও পূরণ হচ্ছে। আমি বিজয় কিশোর বালিকা বিদ্যালয়ে মাঝে মাঝে না নিয়মিত ইংরেজি শিক্ষক হিসেবে ক্লাস নিয়ে থাকি। তা আজকে কথা বলতে যে আমি তোমাদেরকে শুধু বলতে চাচ্ছি যে দিনের পড়াটা নিয়মিত ক্লাস করতে হবে। আমার আগের বক্তা বলছেন যে নিয়মিত ক্লাস করতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রতিদিন ক্লাসে আসতে হবে। ক্লাসে একেবারে যেটাকে বলে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, সেরকম যদি অবস্থা না হয়, একেবারে অ্যাভয়েড করা যায় না, আনঅ্যাভয়েডেবল,
এরকম পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রেই শুধু কলেজ বা বিদ্যালয় কামাই দেওয়া যাবে, এছাড়া প্রতিদিন স্কুলে বা কলেজে আসতে হবে। যেদিনের পড়া ক্লাসে মনোযোগ দিয়ে একটু বড়, তখন দেখতাম যে আমাদের স্যারেরা যেভাবে পড়িয়েছেন এখন কিন্তু সেভাবে পড়ানো যাবে না। আমরা যেগুলো হাই স্কুল লেভেলে যেগুলো পড়েছি এখন কিন্তু লেখাপড়ার মান একটু ভালো হয়েছে, একটু উন্নত হয়েছে। লেখাপড়া আমরা বিশেষ করে আমি ইংরেজির কথা বলতে পারি। ইংরেজিতে আমি 9-10 পড়াতে গিয়ে দেখলাম যেগুলো এখানে আছে সেগুলো আমরা ইয়েতে করিনি। এগুলো আমরা কিন্তু বিদ্যালয়ে থাকতে এগুলো বিষয়ে আমরা লেখাপড়া করিনি। এগুলো পড়াতে গেলে নিজেকে পড়তে হয়, আর না পড়তে আমি যদি নিজেই না বুঝি তাহলে আমি তোমাদেরকে কি বুঝাবো, ছাত্রীদের কি বুঝাবো? আমার তো নিজের জন্যই বুঝতে হবে। আমরা এটা প্রতিদিনের পড়াটা আমরা যেরকম শিক্ষকরা প্রতিদিনের পড়া দেবেন, সেহেতু আমরা নিজেরাও ছাত্রীরা নিজেদের প্রতিদিনের পড়াটা প্রতিদিন করব। আর একটা কনফিডেন্স রাখবো, পরীক্ষাগুলো যেগুলো হবে, ক্লাস পরীক্ষা, তারপরে সাময়িক পরীক্ষা, এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে নিজের অবস্থান যাচাইয়ের জন্য। আমার মাথায় আমি কতটুকু ধারণ করতে পারছি, কতটুকু আমি সেটা ফলাফল দিতে পারছি, এইটুকু। এটার জন্য যে খুব কম্পিটিশন, একটা আনহেলদি কম্পিটিশন, এটার প্রয়োজন নাই যে অমুক ফার্স্ট হলো আমাকে ফার্স্ট হতে হবে, আমি কেন সেকেন্ড হব। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রেখে যদি এগিয়ে যেতে পারি। আর হচ্ছে কি, প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি, আমি যদি শুরু থেকে একে অবহেলা করতে শুরু করি তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান মানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তুমি যদি এই বিদ্যালয়কে, এই প্রতিষ্ঠানকে, শিক্ষা কলেজকে যদি তুমি ভালোবাসো, তবেই কলেজ তোমাকে ভালোবাসা ফেরত দেবে। যে কোনো কিছুরই তুমি যদি একটা প্রাণী ভালোবাসো, একটা কুকুর যদি পালো, একটা বিড়াল যদি পোষো, তাহলে যদি তুমি তাকে নিয়মিত যদি খেতে দাও, তাহলে ও কিন্তু তোমার কাছে এসে লেজ নাড়বে। বিড়ালটা তোমার গায়ে এসে তার গা ঘষবে, সবার গায়ের কাছে কিন্তু গা ঘষবে না। যে কারণে তোমার এটা গিভ অ্যান্ড টেক বলে না, তোমরা কিছু দিবে কিছু নেবে, এই হলো অবস্থা, এই হলো বিষয়। আর মনের মধ্যে যদি কোনো হতাশা থাকে, হতাশাটা ঝেড়ে ফেলতে হবে। আর কলেজ যে কথাটা বললো, আমাদের বিজয় কিশোর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক এটা বলছে, এটা কিন্তু একটা ব্যতিক্রম, এটা উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাবে না। তার স্ত্রী ক্লাস 9 পর্যন্ত প্রতি ঈদেই মনে হয় যে একটা দুটো করে ধরে যাচ্ছে। এটা আমাকে তোমাদের দোষ নাই, ছাত্রীদের দোষ নাই, এটা অভিভাবকদের চিন্তা। অভিভাবকরা তোমাদের যে চিন্তা করে, ছোটবেলায় তোমাদের ফোন দিয়ে দিতে চায় যে এরা আমাদের সমস্যা তৈরি করতে পারে। বড় হলে এরা একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি করে এরা হয়তো একটা পারিবারিক সমস্যা তৈরি করতে পারে। এই কারণেই অভিভাবকদের দোষ পুরোপুরি দেওয়া যায় না। তোমরা যদি নিজেদেরকে এইগুলো দোষ থেকে মুক্ত রাখতে পারো, এখন হচ্ছে লেখাপড়ার সময়। তোমরা বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো রকম লেখাপড়ার বাইরে কোনো রকম সম্পর্কে জড়ানো উচিত হবে না। আমি বলবো যে উচিত হবে না, কিন্তু বয়সটা তো থাকে কম, মনে আবেগ থাকে বেশি। যত বয়স বাড়ে তত বুদ্ধি বিবেচনা বাড়ে, আবেগটা কমে আসে। এখন তোমাদের আবেগের সময়। তবে এটা একদিক থেকে ভালো, মেয়েদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানের যে মেলামেশা ছেলেদের সাথে সে সুযোগটা নাই। এদিক থেকে একদিক থেকে ভালো আছে। তারপরে বলবো, তোমাদের মন লেখাপড়ার প্রতি নিবেশ করো, তারপরে ধর্মের প্রতি নিবেশ করো। যার যে ধর্ম আছে সে ধর্মের যেগুলো বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলো ঠিকমতো পালন করতে হবে। এগুলো পালন করলে পরে দেখবে যে কোনো ধর্মেই কিন্তু, সব ধর্মেই ভালো ভালো কথা বলা আছে, কোনো ধর্মেই কারো খারাপ কথা বলা হয়নি। যেমন চুরি করা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, এগুলো কিন্তু সব ধর্ম থেকেই বলা হয়েছে। কাজেই এই জিনিসগুলো মেনে চলতে হবে। ফাঁকিবাজি করা যাবে না, মানুষের সাথে মিথ্যা বলা যাবে না, কারোর সাথে মিথ্যা বলা যাবে না।
স্যারদের সাথে না, বাবা মার সাথে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পাড়া প্রতিবেশী ভ্যানালা কারোর সাথেই খারাপ ব্যবহার করা যাবে না। স্কুলের শিক্ষকদের সঙ্গে তো নয়। আবার দেখা হবে, আবার কথা হবে। আজকে মনে হয় যে একদিনের বেশি কথা বলতে গেলে কথা ধারণারও একটা বিষয় আছে। আবার অনেকে হয়তো বিরক্ত হচ্ছে, অনেকে একটু মনোযোগও হারিয়ে ফেলছে দেখা যাচ্ছে। তা আমরা আজকে আবার আমার স্কুলে দেখা হবে, 1:20 পরীক্ষা শেষ হবে, তার আগে আমার স্কুলে ফিরতে হবে। আমি আমার কথা বলা আজকের মধ্যে এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে বলতে চাই যে এটাই শেষ নয়, আবার দেখা হবে, আবার হবে তো দেখা।